কিছুদিনের জন্য দেশ ছেড়েছে শুদ্ধ। ৫ বন্ধু এসেছে তাদের স্যারের জরুরি ডাকে। দিনরাত এক করে তারা কাজ করছে ল্যাবে। খাওয়ার সময়টুকু ছাড়া সব সময় কাটছে সেখানেই। আজও এক মনে কাজ করছিল সে। হঠাৎ ফোন প্রাইভেট করায় কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলেও কিছু বললেন না, কারণ শুদ্ধ শুনত না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী, তেমন তেরা। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলে সে কাজে হাত দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুবই বেশি পজিটিভ। তাই কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে ইশারা করলেন উনি। আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে ভাসছে ব্যাঙাচি নাম। কল রিসিভ করে শীতলের কথা শুনে চিন্তা বেড়ে গেল তার। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে। কথা বলতে বলতে কল কেটে গেলে দৌড়ে এসেছে তার জন্য বরাদ্দকৃত রুমে। ল্যাবের অ্যাপ্রন পরা অবস্থায় বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে শো করছে তার ফোনের সকল তথ্য। চেষ্টা করছে ফোনের লোকেশন ট্র্যাক করার, যদিও ফোন বন্ধ। তারপরও বেশিরভাগ ওয়্যারলেস চিপগুলি ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও কাজ করতে থাকে। কিছু কিছু কম্পোনেন্ট লো পাওয়ার মোডে চলতে থাকে আইফোন বন্ধ হওয়ার ২৪ ঘন্টা পর্যন্ত। তথ্য অনুযায়ী এই উপাদানগুলো শক্তি থাকে এবং ট্র্যাকিংয়ে সক্রিয় থাকে। মোট কথা সিস্টেম ওয়াইড ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধ থাকা অবস্থাতেও। তাছাড়া সে যেন জানত ফোনটা হারাবে নয়তো কোনো অঘটন ঘটাবে এই মেয়ে। বরং অঘটন না ঘটালেই অবাক হতো। সে চিন্তা মাথায় রেখে আগের থেকে শক্তপোক্ত ব্যবস্থাও করে রেখেছিল। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সে সফল হলো। ফোনের লাস্ট লোকেশন শো করছে ঢাকাতে, এবং সেটা যাচ্ছে ফেনের দিকে। শুধু ল্যাপটপে দৃষ্টি রেখে কল করল শাহাদাত চৌধুরীকে। জানালো ঘটে যাওয়া পুরো ঘটনা। শাহাদাত চৌধুরী ঠান্ডা মাথায় পুরো ঘটনা শুনলেন, ভাবলেন, তারপর জানালেন সেনাবাহিনী ক্যাম্পের উদ্ভবত কর্মকর্তাকে। আধা ঘন্টার মধ্যে ফেনীর রাস্তা ব্লক করার ব্যবস্থা করা হলো। পুলিশও নেমে গেল রাস্তায়। সে রাস্তায় প্রতিটা পয়েন্টে পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশদের সিগন্যাল পাঠানো হলো। এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব করল। কিন্তু তাতে কিছু হবে তো? বাঁচাতে পারবে তো তাদের বাড়ির প্রাণবন্ত ফুলটাকে? এদিকে সায়নের কাছে এ খবর পৌঁছে গেছে অনেক আগে। তারা ওই লোক দেখেছে শীতলকে একটা কালো গাড়িতে উঠতে। তাৎক্ষণিক জানিয়েছে এ কথা। সায়ন খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ ফোনের গ গ শব্দে বিরক্ত হয়। দুপায়ের মাঝে জড়িয়ে থাকা কুলবালিশটাকে জড়িয়ে ধরে গালি দেয় কলদাতাকে। দুবার রিং হয়েও থামছে না যখন, তখন উঠিয়ে কল রিসিভ করল সে। রাগে ফোঁস করতে করতে বলল, ওই মাদারচোদ, কল করার সময় পাসনি? আমি ঘুমালেই তোর ফোন দিবার মন চায়? আমার ঠাপ না খাইলে শান্তি পাও না তুমি, না? আসো শালা, আগে তোমার মনের শখ মেটাই। ভুল হয়েছে ভাই, এখন কথা জানার লিগা ফোন দিছি ভাই। পরে জানা যাইতো না তোর ফাকিং কথা? ঢাকা মেট্রো গ ৫২-৫০১। এটা আপনাদের গাড়ির নাম্বার? গাড়ির রং কালো। এ কথা শুনে শাওনের ঘুম ছুটে গেল। মা চাচিরা বাইরে গেছে, তাদের কিছু হলো না তো? আজম হঠাৎ করে গাড়ির কথা জানতে যাচ্ছে কেন? এ কথা মস্তিষ্কে টুকা মারতেই তার ভ্রু কুচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মনে করল তাদের বাড়ির সবগুলো গাড়ির নাম্বার। এই নাম্বারের গাড়ি তাদের নেই। তাই সে বলল, কাহিনী কি আজম? গাড়ির নাম্বার জিগাইলি কেন? শীতলাপু কিছুক্ষণ আগে কালো একটা গাড়িতে উঠেছে। সঙ্গে ছিল ৫টা ছেলে। তবে তাদের দেখে মনে হলো আমাদের এরিয়ার ছেলে না তারা। গাড়ি ফলো করতে থাক, আমি আসছি। ভুলেও গাড়িটা যেন চোখের আড়াল না হয়। ঠিক আছে ভাই। তারপর থেকে আজম নামের ছেলেসহ কজন গাড়িটাকে ফলো করছে। শীতলের গাড়ির পেছনে রয়েছে তাদের গাড়িটা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আজমদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। চোখের পলকে তারা হারিয়ে ফেলে শীতলদের গাড়ি। নিখোঁজ হয় শীতল। তাকে খুঁজতে উঠে পড়ে লেগেছে তার বাপ ও বড় ভাইয়েরা। এ কথা শুনে ইয়াসির হো হো করে হাসল। তারপর অর্ধনগ্ন শরীরে বিছানার হেডবুটে হেলান দিয়ে বসল। হাত বাড়িয়ে সিগারেট নিয়ে সিগারেটে ধোঁয়া উড়াতে উড়াতে কল করল কিডন্যাপারদের একজনকে। বলল, মেয়েটা কই? গাড়িতেই আছে। কিছু করিসনি তো তাকে? না স্যার। আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। জি স্যার। ওর ফোন আর ওর গাড়ি রেখে পালা দেখি এবার। কেন স্যার, কুমিল্লায় যাব না?
ওর ভাব ভাইরা আসছে তোদের পিছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের। বাই। এই কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির। কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল। ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে। হাত নিষ্পিস করছে ছুঁয়ে দেখতে। শরীরের গঠন অস্থির। দেখেই মনে হচ্ছে পুরুষালী হাত পড়েনি লতানো দেহে। বাবা ভাই যে খুব আদরে বড় করেছে সেটা দেখেই বোঝা যায়। তবে নারী যখন হয়েছে, পুরুষ তো ছুবেই। আদরের ছাপ পড়বেই তার সর্বাঙ্গে। পুতুলটাকে যখন খুবলে খাবে, তখন কি আর এমন স্নিগ্ধরূপ থাকবে? থাকবে না রে, থাকবে না। এতদিন যত মেয়ের গায়ে হাত তার পড়েছে, সেই মেয়েই মারা গেছে। কেউ বা মরেছে সংযম চলাকালীন, কেউ বা মাত্রাত্মিক রক্তক্ষরণে। এখানে তো তার দোষ নেই, সব দোষ মেয়েগুলোর। তারা কেন তার রুডলি আদর নিতে পারে না? মেয়ে হয়ে যখন জন্মেছে, পুরুষের আদর কেন নিতে পারবে না? কেন? যারা পারে না তাদের মরে যাওয়াই ভালো। এত নরম সরম মানবীদের জন্য এই পৃথিবী নয়। তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয়ে ভয়ে বলল, ওরা খোঁজ পেল কিভাবে বস? কাদের বাড়ির মেয়ে তুলেছিস, খোঁজ নিসনি? না নিলে নিয়ে নিস। তবে এটা কেবল টেইলর ছিল। সিনেমা এখনো বাকি। গা ঢাকা দে। যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না, নয়তো সায়ন শুদ্ধ তোদের একটাকে ধরে এমন ছাপ দিবে, বাপ বলারও সময় পাবি না। সায়নকে নিয়ে ভয় আছে, তবে শুদ্ধকে তো এরকম মনে হয়নি। সায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস। সায়ন প্রকাশ্যে খেলে, আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে। মাদারছুত আর একটা চিজ বটে। কথার কথা, এক কথা, আমরা ফেঁসে যাব না তো বস? আমি কি করে বলবো? ফাঁসবি না কি করবি তোরা জানিস। তবে হ্যাঁ, আমার সাথে চালাকি করতে যাস না। চালাকি তোদের পেছন দিয়ে ভরে দেব। আউচ করার সময় দেব না। মনে রাখিস, আমি এসবে দারুণ এক্সপার্ট। এই কথা বলে ইয়াসির কল কেটে দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়। তাদের দিয়ে কাজ করিয়ে ফাঁকতালে নিজেই কেটে পড়ছে। আবার শীতল কণ্ঠে থ্রেটও দিচ্ছে তার নাম না বলার জন্য। এই লোক ঠান্ডা মাথার খুনি প্রথমে বুঝতে পারেনি। বুঝার উপায় নেই, কারণ এই লোক ডিলার নয়। তাদের সাথে ডিল করেছে অন্য কেউ। সেই লোকটা কেউ চেনে না। মোট কথা, টাকার পোকা তারা। যার থেকে টাকা পায় তার হয়েই কাজ করে। তাছাড়া কিডন্যাপ কেস এই প্রথমবার তাও নয়, পূর্বেও বহুজনকে করেছে। পা হাত লুলা করে বাড়ির সামনে ফেলে এসেছে। কাউকে মেরে গুম করে দিয়েছে, কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে। এসব কাজ বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ির মেয়ে তুলতে এত কিছু ভাবেনি। এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে। তাদের খোঁজ নেওয়া উচিত ছিল। শান পশু কুরবানি করার মতো মানুষ জবাই করে। শুদ্ধও নাকি কম না। এমন ভয়ঙ্কর ভাইদের আদুরে বোনকে তুলে আনা উচিত হয়নি। এখন নিজেরাই না মারা পড়ে। নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছে বড়লোকগুলো গিরগিটি হয়, সময়ে সময়ে রং বদলায়। ইয়াসিরের মতো নিমুখারাম টাইপের হয়। কাজ করিয়ে পরে তাদেরকেই চিনতে পারে না। অগ্রিম টাকা নিয়েছিল বিধায়, নয়তো টাকা ছুটত শালা ইয়াসিরের মুখে। এখন কিচ্ছু করার নেই। বাঁচতে চাইলে চোখ বুজে জান নিয়ে পালাতে হবে। বিড়বিড় করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো। ফেনীতে ঢুকতে পারেনি এখনো। এটা কোন জায়গা ধারণা করতেও পারল না। আশেপাশে বড় রাস্তা আছে বোধহয়, গাড়ি চলাচলের শব্দ আসছে। 5 জন গাড়ি থেকে নেমে তাকালো অবচেতন শীতলের দিকে। থাপ্পড়ের আঘাতে মেয়েটার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। কপালে কালশিটে, ফর্সা 2 গালে থাপ্পড়ের দাগ। দলের ছেলেগুলো একজন শীতলকে প্রখর করে দাঁত বের করে হেসে বলল, মাম্মা, মায়া কিন্তু বহুত সুন্দরী। এমন জিনিস ফালায়া যাইতে মন চাইতেছে না। খাইতে না পারি, একটু চটকাইতে তো পারি, তাই না ক? মাইনচোদ তুই চটকা, আমরা জায়গা। হের ভাব ভাই আইতাছে। হের ভাইরে তো চিনো না শালা, সেই জল্লাদ। চোখের পলকে কল্লা কাটে। তোর কল্লাও কাইটা তোর মায়েরে তবারক হিসেবে পাঠাইয়া দিবনে। সব যায় না হের বোনরে উঠাইছিলি কেন তাইলে? তোর কথাই আইয়া এখন দেখি সত্যি সত্যিই মরতে হইব বাল। আমিও জানতাম না, পরে জানছি। তয় হের বড় ভাইয়ের রেকর্ড ভালো না।
বহুত ডেঞ্জারাস আছে, হাতে পড়লে জান শেষ। মামা হাঁটন ধর, বাইজা থাকলে মেলা মাইয়া পাবি। এ কথা বলে থামতেই খেয়াল করলো আরেকজন শীতলার আইফোন ধরে নেড়েচেড়ে দেখছে, চোখে লুভতর দৃষ্টি। একদম নিউ ফোন। মাইয়ার বাবে বোধ হয় মেলা বড় লোক, না হলে এইটুকুন মাইয়ারে কেউ আইফোন দেয়? তারও আবার মেলা দিনের শখ একটা আইফোন কিনার। আইফোনে যা ছবি আসে না, পুরোই অস্থির। ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে কেড়ে নিল। তারপর গাড়ি থেকে স্যানিটাইজার নিয়ে রুমালে মাখল। এরপর রুমাল দিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারল শীতলের দিকে। তখনই ফোনটার আলো জ্বলে উঠল। একের পর এক ফোন কল আসতে থাকল। কখনো বাবা, মা, শায়ান ভাই, বড় আব্বু, সব থেকে বেশি কল করেছে বিশুদ্ধ পুরুষ নামে সেভ করা নাম্বারটি থেকে। কলের বহর দেখে তারাও বুঝে নিল এই নাম্বার ট্র্যাক করা হচ্ছে, হতে পারে। এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যজনের দিকে তাকিয়ে প্রাণপণে ছুটতে শুরু করল। 5 জন ছেলে ছুটতে ছুটতে আধারে মিলিয়ে গেল, আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল। একটা কালো বিড়ালে সে ঘুরঘুর করে গেল, দেখে গেল কারো বুকের ধন জ্ঞান হারিয়ে অন্ধকারে পড়ে আছে। ওদিকে মেয়ের চিন্তায় সিমিন চৌধুরীর প্রেশার বেড়ে গেছে, কোনোভাবেই প্রেশার কমছে না। অসহায় সুরে কেঁদেই যাচ্ছে আর দোষারোপ করছে নিজেকে। কেন মেয়েটাকে সঙ্গ নিলেন না? কেন কোচিংয়ে যেতে বারণ করলেন না? কোথায় গেল মেয়েটা? কে নিয়ে গেল ওনার জান পাখিকে? তারা কি কিছু খেতে দিয়েছে, নাকি কষ্ট দিচ্ছে? এভাবে একের পর এক বিলাপ করেই যাচ্ছেন। ওনাকে কোনো মতে থামাতে না পেরে শখ পরপর 2টো ইঞ্জেকশন পুশ করে দিল। সিমিন চৌধুরীও ধীরে ধীরে থেমে গেলেন। কিছুক্ষণ পর প্রেশার কন্ট্রোলে এলে ওনার চোখেও ঘুম চলে এলো। বাড়ির সকলে তখনও চিন্তায় অস্থির। বাচাল মেয়েটা ঘণ্টাখানেক হলো বাসায় নেই, তাতেই বাড়িটা যেন থমকে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর একটি গাড়ি এসে থামল শীতলের গাড়ির পেছনে। লোকেশন এখানেই শো করছে, অর্থাৎ শীতলের ফোনটা এখানেই আছে। শায়ন কোমরে পিস্তল গুজে গাড়ি থেকে নামল। একটা কেউ যদি ধরতে পারে, জান খুব লেখাবে। কত বড় কলিজা ওজন করে দেখবে। গজগজ করতে করতে সে খেয়াল করল পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, লোকশূন্য এরিয়া। শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না, অন্ধকারে ফোবিয়া আছে তার। সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়িটার কাছে। আশেপাশে কেউ নেই। ঝোপের ঝাড়ে ঝিঝি ডাকছে। গাড়ির দরজাও খোলা। হাতে পিস্তল নিয়ে দরজা খুলে ভেতরে তাকিয়েই বুকটা ছলাৎ করে উঠল তার। আদুরের বোনের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেল সে। ছুটিকে বুকে আগলে নিল শীতলকে। গাল চাপড়ে আদুরের সুরে ডাকতে লাগল, শীতল, বোন আমার, এই যান বাচ্চা, তাকা, তাকা আমার দিকে। বোন, শুনতে পাচ্ছিস? চোখ খোল না, ভাইয়া এসে গেছি, ভয় নেই। শীতলের কোনো সাড়া নেই। শায়ন আবার চেঁচিয়ে আজমকে বলল গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে। আজম পানি নিয়ে এসে পানির ঝাপটা দিল। এবারও ব্যর্থ। ফোনের আলোতে আঘাতের চিহ্ন নজরে এড়াল না তার। তখন আজম আমতা আমতা করে বলল, ভাই, আপুরে হসপিটালে নিয়ে যাওয়ান লাগবো। খানকির পোলাগর বিশ্বাস নাই হেরা আপুরে কিছু খাওয়াইতে পারে। দেরি করেন যাইব না, চলেন, ওঠেন জায়গা। হুম হুম, তাড়াতাড়ি চল। এই কথা বলে উঠতে গেলে শীতলের পাশ থেকে ফোনের আলো জ্বলে উঠল। ফোনের ডিসপ্লেতে ভাসছে একটি নাম, বিশুদ্ধ পুরুষ। শায়ন ভালো করেই জানে কে সে। কলের বহর দেখে বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটিও অস্থির, বিচলিত, চিন্তিত। তাকেও শান্ত করা জরুরি। তাই সে শীতলকে আগড়ে ধরে ফোনটা রিসিভ করল। তখন শুদ্ধর বিচলিত কণ্ঠ শোনা গেল, হ্যালো শীতল, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো শুদ্ধ, আমি ভাইয়া বলছি। ওকে পেয়ে গেছি, বাসার দিকে নিয়ে যাচ্ছি, গিয়ে কথা বলছি। ও ঠিক আছে ভাইয়া। হুম, সত্যি ঠিক আছে? ওকে ফোনটা দাও। সেন্সলেস। এ কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল। এরপর থমথমে গলায় বলল, সেন্সেলে প্রোটেট আর্টিস্ট, মানে যারা মানুষের মুখের ছবি আঁকে, ডেকে স্কেচ করাবে। 5-10 জন যতই হোক, তোমার বোনকে বলবে তাদের মুখব্বই মনে করে আর্টিস্টকে জানাতে। আমার স্কেচ চাই মানে চাই।
হুম। ওর শরীরে আঘাতের চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই। আপাতত ফুপির বাসায় যাও। ফুপিকে আমি জানিয়ে রাখছি। রিল্যাক্স ভাই। দেখে মনে হচ্ছে ওরকম কিছু ঘটেনি। ভয় সেন্সলেস বোধ হয়। আপাতত হাসপাতালের দিকে যাচ্ছি। রাখছি। এ কথা বলে সায়ন কল কেটে ফোনটা পকেটে রাখল। শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে। তার গাড়িতে বসে আজমকে বলল গাড়ি জোরে টান দিতে। আজম সায়নের কথা মতো তাই করল। সায়ন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে, কখনো ডাকছে। না, কিছুতেই কিছু হচ্ছে না। তখন মনে হলো বাড়িতে খবরটা জানানো দরকার। খুব টেনশনে আছে সবাই। তাই সে স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল। তারপর ছুটল আশেপাশে কোনো হসপিটালে। শীতলার আগে জ্ঞান ফেরানো দরকার। এদিকে সায়নের কথায় শুদ্ধর বুক থেকে যেন পাথর নেমে গেল। ধপ করে বসল বিছানায়। গা ঘেমে একাকার অবস্থা। পরনের অ্যাপ্রন খুলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বুকের বাঁ পাশটায় হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ দমটা বুঝি গলায় আটকে ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না। কেন জানি তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কাজটা করল, নতবা সতর্কবার্তা দিচ্ছে। কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখার ব্যাপারটা আরও বেশি অস্বাভাবিক লাগছে। এটাও তো দেখতে হবে কার কলিজায় বাড় চড়েছে যে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়। কে? ব্যাপারটা ছোট করে দেখলে হবে তো না। নিশ্চয় এর পেছনে কেউ আছে। তবে সে কে? কী বা তার উদ্দেশ্য? মেয়েকে পাওয়া গেছে শুনে শাহাদত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন। যেসব পুলিশ উপর মহলের আদেশে রাস্তায় নেমেছিল তারা ফিরে গেল। ট্রাফিক পুলিশদের কাছে বার্তা পৌঁছে গেল। ঘণ্টাখানিকের মধ্যে যেমন তৎপর হয়ে পড়েছিল তেমনি সবাই থেমে গেল। সবকিছুই পাওয়ার। হাতে পাওয়ার থাকলে সব সম্ভব। সব। যেখানে থানায় গেলে 24 ঘন্টার আগে মিসিং কেস নেওয়া হয় না, সেখানে 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনীর রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ ট্রাফিক। শানের অবস্থান জেনে উনিও ছুটলেন আদরের মেয়ের কাছে। শায়ন ততক্ষণে শীতলকে একটা হসপিটালে নিয়ে এসেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেপ কেস ভেবে ডাক্তাররা প্রথম হাত দিতে চাননি। পরে ডাক্তারকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মেটাতে কিডন্যাপ করা হয়েছে, রেপ কেস না। রাগের মাথায় আঘাত করা হয়েছে। ডাক্তার আরও কিছু বলতেন, কিন্তু শাহাদাত চৌধুরীর পরিচয় পেয়ে দমে গেলেন। দ্রুত সেবা প্রদানের 8 ঘন্টার পরেই শীতলের জ্ঞান ফিরল। নিজেকে পেল হাসপাতালের বিছানায়। উঠতে গেলে টান খেল হাতে। বাঁ হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখল পুরো কেবিন। কে আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোন কই? ফোন হারালে শুদ্ধ আত্মরা করে দেবে। অনেক কেঁদে কেটে ফোনটা হাতে ছিল সে। আশপাশ থেকে ফোন না পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো। শরীরের আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতের ব্যথা মেডিসিন নিলেই সেরে যাবে, কিন্তু ফোন হারালে শুদ্ধর খুঁজামাত্রা কথা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবুঝ শিশু ছিল, তখন কোলে হিসু করে দিত, এই নিয়ে এখনো কথা শুনতে হয়। এখন বড়বেলা, এবার তো রক্ষে থাকবে না। শায়ন কি ভেবে কেবিনে উকি মেরে দেখে শীতল কাঁদছে। বোন কাঁদছে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকল সে। ব্যথা বেড়েছে নাকি কাউকে না দেখে ভয় কাটছে? আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে, কথা বলে ভয় কাটাতে হবে। তাই সে গাল ভরে হেসে বলল, কিরে চুটকি, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে? আমার ফোন কোথায় শায়ন ভাই? আমার কাছে। কই দেখি। উফ, বাঁচলাম, না হলে শুদ্ধ ভাই আমাকে মেরে আদমরা করে দিত। কি আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলি? হুম। এই কথা শুনে শায়নের হাসি পেলেও নিজেকে সামলে নিল। তার পকেট থেকে ফোন বের করে শীতলের হাতে দিল। ফোন পেয়ে শীতল কল দিল শুদ্ধকে। শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ। চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ। ক্ষীণ নজরে দেখে গেল ঠোঁটের পাশ, কপালের কালশিটে। তখনই কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর, শুদ্ধ ভাই, ফোন হারায়নি। তার কণ্ঠে অবাধ খুশি। ফোন না হারানোর যেন বিশ্বজয় করে ফেলেছে। শুদ্ধ চুপ করে দেখল সে খুশি।
আগে ছিল আধ পাগল, আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নয়তো এই অবস্থায় ফোনের চিন্তা কে করে। তখন শীতলই বেশ গর্ব করে বলল, শীতলের থেকে ফোন করা এত সোজা না, বুঝলেন? বুঝলাম, তবে হারালে তোকে কি যে করতাম। কি করতেন? তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করতাম। নাম দিতাম ব্যাঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমার জন্য দোয়া করত। অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে শুদ্ধ ভাই, আপনি সেই নামটাকে এভাবে অপমান করতে পারেন না। দুটো খাসি কেটে দাদু আকিকা দিয়ে নাম রেখেছে আমার, আর আপনি কিনা সেই নাম গুম করে আমাকে ব্যাঙাচি নামে নামকরণ করলেন। তোর নামটা যেন কি? একই কাণ্ড, কপালে আঘাত পেলাম আমি, আর স্মৃতি হারালেন আপনি। থাপ্পড় না খেলে যা জিজ্ঞেস করছি বল। সুবহানা চৌধুরী শীতল। শীতল মানে ঠান্ডা, উষ্ণতাহীন। তোর মাঝে কি ঠান্ডা স্থির বলে কিছু আছে? নেই। তোর দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তোর দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আজ সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম। তাই বলে ব্যাঙাচি? একদম খাপে খাপ। শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। ভিডিও কলে কথা বলছে তারা। ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজেদের ছবির দিকে নজর গেলে শীতলের কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার। সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত কণ্ঠে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন। আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরও পাষাণ, নিষ্ঠুর। নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে? কে মেরেছে? ভ্রু কাটা ওই ছেলেটা। কপালে ব্যথা পেলি কিভাবে? কি জানি, মনে নেই। তবে ওই ছেলেগুলোই কিছু করেছে। মারল কেন তারা? কথা বলেছি তাই। হিজাব কি ওরাই খুলেছে? এবার সে গড়গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। শুদ্ধ চুপ করে শুনল। ঠিক এই কথা শোনার জন্যই এতক্ষণ আবল তাবল বকছিল। কারণ সে জানে শীতলের পেট পাতলা। একবার কথা শুরু করলে পেটে যা আছে সব উগলাবে। অদূরে বসা শায়ন ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করত, তাহলে শীতল রয়ে শোয়ে মনে করে বলতো, অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধিতে কাজ করে নিল ওই ছেলেগুলো 5 জন ছিল। তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শুনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে গালি দিয়েছে, কে হিজাব খোলার দুঃসাহস দেখিয়েছে, সব বলল। আরও বলল, গাড়ির মধ্যে একজনের সাথে বারবার কলে কথা বলছিল। কথা বলার সময় কল দাদাকে ভাই ভাই করে সম্বোধন করছিল, অর্থাৎ মেন কালপিট একটা ছেলে। সব শুনে 5 জনের ছেলের হুবাহু মুখের বর্ণনা শুনে শুদ্ধ অন্য হাতে থাকা ফোনের রেকর্ডার অফ করল। কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে, সঙ্গে ছোট একটা বার্তা, আর্জেন্ট। অর্ক মেসেজ দেখে সেন্ড করল তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের কাজ করে। সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপরে ভরসা না করে শুদ্ধ এক জায়গায় বসেই কাজ চালিয়ে গেল। শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করতে যেন না হয়, তাই এই কাজ করেছে সে। এরপর কিছুক্ষণ কথা বলে কল কাটল শুদ্ধ। শীতল আবার বকবক করতে লাগলো শায়নের সাথে। পুরো গল্প মনে করে খুব হাসল। শাহাদাত চৌধুরীও তাল মেলালো তাদের সাথে। তারপর শীতলের স্যালাইন শেষ করে শায়ন আর শাহাদাত চৌধুরী তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। চৌধুরী নিবাসে পৌঁছাতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমের সবাই তাদের অপেক্ষায়। টেনশনে ঘুম নেই কারো। শায়ন ঘুমন্ত শীতলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করল। ইশারায় বলল শব্দ না করতে। সবাই তাই করল। ফুলের মতো স্নিগ্ধ মুখে আঘাতের দাগ দেখে সবার বুক ভার হলো। কাঁদল নিঃশব্দে। শায়ন বোনকে রুমে শুইয়ে নিচে আসতেই শারাফাত চৌধুরীর রোশানলে পড়ল। উনি শায়নকে সরাসরি বললেন, এই ঘটনা এবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে।
কত বড় স্পর্ধা! আমি আবারও বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই, কিন্তু তোমার কাজের ফল আমার অন্য সন্তানের প্রাণনাশের কারণ না হয়। তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, বারবার বাঁচবে এমনটা নয়। আজ না হয় শীতলের উপর হামলা করেছে, কাল শখ স্বর্ণকে টার্গেট করবে না, এটার গ্যারান্টি কে দেবে? সায়ন মেঝের দিকে দৃষ্টি রেখে বাবার কথাগুলো শুনল। বাবার কথার ধরনে স্পষ্ট, উনি ধরে নিয়েছেন সায়নের জন্য এই ঘটনা ঘটল। বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী, যদিও জোর দিয়ে কিছু বলতে পারবে না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো কথা বলে না। এখন যেমন রুটভাবে কথাগুলো বললেন, সেভাবেই বলে। এতদিন শুনতে শুনতে গা শোয়া হয়ে গেছে, তাই জবাব না দিয়ে সিতারাকে বলল খেতে দিতে। রান্নাবান্না করাই আছে, কেউ কিচ্ছু মুখে তোলেনি, তাই উনি সবাইকে খেতে ডাকলেন। শাহাদাত চৌধুরী ফ্রেশ হতে গেছে, কাল দুপুরের পরপরই চলে যাবেন। সিমিন তো এখনও ঘুমে। শারাফাত চৌধুরী শখ এখন খাবে না বলে চলে গেলেন যার যার রুমে। শান কোনো মতে হাত ধুয়ে খেতে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে। এই তাকানোর মানে স্বর্ণ বুঝে, এই অর্থ জলদি রুমে আয়। স্বর্ণ বিরক্তিতে মুখ কুঁচকাল। তার মুখ দেখে সায়ন বুঝল স্বর্ণ আসবে না, তাই মাঝিরিতে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, পেইন কিলার থাকলে রুমে দিয়ে যা, মাথা ব্যথায় মরে যাচ্ছি, দেরি করলে থাপড়ে গাল লাল করে দেব। ছেলের কথা শুনে সিতারা চৌধুরী খ্যাক করে উঠলেন, বললেন, এটা কেমন ব্যবহার সায়ন? ছোট বোনের সাথে কি ওইভাবে কথা বলে? তো কিভাবে বলে? সুন্দর করে বল, না বললে পাবি না পেইন কিলার। সায়ন দীর্ঘশ্বাস চাপল, 2 আঙ্গুল কপালে ডলে স্বর্ণের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মার্জনা করুন চৌধুরী কন্যা, অনুগ্রহপূর্বক একটা প্রতিশোধক দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। ছেলের কাণ্ডে সীতারা আবার হেসে ফেললেন। মাকে হাসতে দেখে সায়ন স্বর্ণকে শীতল চাহনি ছুঁড়ে হনহন করে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ বিড়বিড় করে বলল, মন ভরে বাপের চোদন খেল, বাপকে কিছু বলতেও পারল না, অথচ এখন সব রাগ উগরাবে আমার ঠোঁটের ওপর। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। স্বর্ণ, এই স্বর্ণ, এই বেয়াদব, আর কত গিলবি? শহীদ না হওয়া অবধি। আমাকে নামতে হলে আজ সত্যি সত্যি আমার হাতে খুন হবি। দোতলায় নিচের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটা বলল সায়ন, এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। স্বর্ণ কেবল মুখে 1 লোকমা ভাত দিয়েছে, বেচারি গিলা তো ধুর, মুখ নাড়িয়ে চিবাতেও পারেনি। তার আগেই অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন। সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করল না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই, পাজি ছেলের ধান্দা অন্য কিছু খুব ভালো করে জানে সে। যাবে না সে, সত্যিই যাবে না। শখ কাপড় কাছে ধরা খেয়েও শখ মেটেনি ফাজিল ছেলের। থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো। নিজের রুমে শুয়ে শখও শুনছে সায়নের গলার স্বর, হাসছে মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে, প্রেমে পড়লে বুঝি এমনই হয়। এদিকে ছেলের কাণ্ডে সিতারা নিজের কাছে একটা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যিই মাথা ব্যথা করছে, নতবা এভাবে টাকাটাকি করতো না নিশ্চয়ই। বড় মাকে যেতে দেখে স্বর্ণ ঠোঁট টিপে হাসল। তার জায়গায় বড় মাকে দেখে সায়নের মুখটা কেমন হবে ভেবে হাসি চৌড়া হলো। সিরাতের সামনে হাসি আটকাতে গ্লাস উছিয়ে একটু পানি খেল, না হলে এভাবে হাসতে দেখলে প্রশ্ন তুপে পড়তে হবে। ওদিকে সায়ন শুয়ে অস্থির অস্থির করছে। ওপাশ এপাশ করে চোখ বুজে আবার ডাকার আগে মাকে দেখে বোকা বোকা হাসল। ঠোঁটে হাসি এঁটে উঠে বসল। সিতারার সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে গ্লাসে এগিয়ে দিলেন। সায়ন মুখ কাচুমাচু করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো পাজিমি আসতো না। কিন্তু এখন কি হবে, কি বলে বাঁচবে? মনে মনে একথা ভেবে সায়ন কথা খুঁজতে লাগল।
কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কথার আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সিতারা তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। হ্যাঁ, হুম, এই তো খাচ্ছি। খুব বেশি মাথা ব্যথা? কড়া করে 1 কাপ চা করে দিই? না না, চা খেলে এখন আর ঘুম আসবে না, আমি বরং ঘুমানোর ট্রাই করি। ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা। আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। এ কথা বলে সিতারা শায়নকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। শায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিওরে বসে কখনো ছেলের মাথার চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে থাকলেন। মনে মনে শায়ন স্বর্ণের গুষ্টি উদ্ধার করে চোখ বুজে নিল। একটু পর ছেলের গম্ভীর নিঃশ্বাস ফেলতে দেখে সিতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতে শায়ন উপর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেন কিলার, কপাল। একথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যিই ঘুমের দেশে বাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে। রাতের শেষ প্রহর। নির্বাসনে সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুলে পা টিপে টিপে বের হলো সন্তপর্ণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করল রুমে। এদিকে উকিঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসল। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসল। হাত রাখল আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসল। জানত কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গায়ে এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকল খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশেও নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠের সুর। এত রাতে আমার ঘরে কি? ঘুমাসনি কেন? ঘুম ভেঙে গেল, আর আসছে না। এই জন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয় যাবে? তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে। কেন? রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়েও দামি কিছু। চুরি করি তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক। শুনি, কি সেই কৌশল? রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে বুদ্ধির ছিটেফোঁটা না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না খবরদার। এখনো ব্যথা আছে? আছে। শুদ্ধ ভাই? আমাকে এই ফোনটা দেওয়ার কারণ কি? বলেছি তো, বিয়ের কাজ কতদূর এগোলো জানার জন্য। কাজ শুরু করিনি এখনো। কাল থেকে শুরু কর। বিয়ে করব। বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো কম হলো না। তাই বলে হঠাৎ করি কেন? ওসব তুই বুঝবি না, আরো বড় হ। বুঝবো না, অথচ আমার ঘাড়েই গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি। এই কথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসল। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়েছিল, ভাবলেই হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলেই সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো না। কেন হতো না? এই কেন এর জবাব নেই। জবাব খোঁজার প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের স্ক্রিনে। তার বিছানায় শুয়ে আছে শীতল, কানে ফোন, বুকের উপর একটা বালিশ। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানা জুড়ে। পরনে কালো কালার লেডিস টপ, সঙ্গে ঢিলে ঢালা প্লাজো। পুরো লোক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টমিতে পিএইচডি করা। কথা কাজে দুরন্তপনা। শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রাতে রুমে কে ঢুকতে যাচ্ছে? কী কাজ? নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে? মূলত এসব ভেবে ল্যাপটপ চেক করে দেখে দরজার সামনে জুবুদুবু শীতল দাঁড়িয়ে আছে। হেলে দুলে বারবার পাসওয়ার্ড এন্টার করছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতেই
দরজা খুলে গেছে। ডিসক্লাইন্ট করলে একাধিক পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শখ খেত। বৈদ্যুতিক শখে ঝাঁকি খেয়ে সে এখানেই মরে পড়ে থাকত। অথচ বুকা শীতল টেরও পায়নি রুমের মালিক না চাইলে রুমে ঢুকতেও পারত না। বর্তমানে দুজনেই চুপ, চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে। ফোন কানে ধরে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে। কাকতালীয়ভাবে দুজনেরই মন খারাপ। মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলে পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণে সে আগে নীরবতা ভাঙল। ধীর কণ্ঠে ডাকল, শুদ্ধ ভাই। একটা কথা বলি? না। কেন? বলি না প্লিজ। বারণ যখন শুনবেই না, তখন পাগল ছাগলের মতো জিজ্ঞেস করিস কেন? আপনার কি মন খারাপ? একথা কেন মনে হলো তোর? আপনার বুক চাপা দীর্ঘশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। একথা বলে খিলখিল করে হাসল শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেল। ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ হাসি শুনল তার করা ব্যথাতুর শব্দও। কেন জানে বুক ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, রুমে যা। কেন? যেতে বলেছি। যাব না। তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই। তোকে রুমে রাখার রিস্ক। যা বলছি। আমি চুন্নি? কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দিবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস। পারফিউম, সি ব্লু রিচওয়াশটাও 2 দিন আগে ছেড়েছিস। আর বলবো? শীতল জিভ কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে, কিন্তু বিশুদ্ধ পুরুষ জানল কিভাবে? কথায় কথা বাড়ে। কিছু বলতে গেলে সত্য ফাঁস হয়ে যাবে। এর চেয়ে ভালোই কলটা কাটা উত্তম। তাই সে বলল, যেই না রুমের চেহারা, তার নাম আবার পেয়ারা। থাকবই না আপনার রুমে। এ কথা বলে সে কল কেটে দিল। তারপর রুমে টই টই করে ঘুরে এটা ওটে নেড়ে চেড়ে দেখল। রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কস বের করল। খেলো ধীরে সুস্থে। অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাজ সরিয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেটে ঘুটে দেখল। তারপর পছন্দসই একটা নিয়ে নিজের শরীরেও মাখল। খোলা চুলগুলো খপ করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে খোপাতে গুজে দিল। চুলের কাঠের কাজ সারল কলম দিয়ে আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন টানছে তাকে। ভাবল, সে যদি এখানেই থেকে যায়, শুদ্ধ জানতেও পারবে না। কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে। রুমে যেতে অলস লাগছে। এসব ভেবে সে ডিম লাইট অন করল। রুমে ছুঁয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটার থেকেও এই রুমটা বড়সড়, খুব বেশি সুন্দর। গোছগাছ থাকে অল টাইম। এজন্য খুব লোভ হয়। মন বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সে এগোলো বিছানার দিকে। শুয়ে পড়ল নিশ্চিত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই। একটু ঘুমালে পাপ হবে না, জানতেও পারবে না রুমের খচ্চর মালিক। এই কথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ না খেলে প্রাণ ভরে টেনে নিল। এরপর অভ্যন্তর ভাবনা ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমাল। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখল তার অনুপস্থিতিতে তার রুমে, তার বেডে অন্য কারো রাজত্ব। অথচ না কিছু বলতে পারল, আর না ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করল। হে গাইজ, সুন্দর না? অনেক ভালো লাগছে তাই না? আমার কিন্তু অনেক ভালো লাগলো আজকের পর্বটা। শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটার 11তম পর্ব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং স্টোরি বাই তাসরোজ চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।